পাহাড়ি রাজ্য ত্রিপুরা যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক অনবদ্য সৌন্দর্যে। চারপাশ জুড়ে দিগন্ত বিস্তৃত টিলা ও পাহাড়ের সারি, যাদের কোলে লুকিয়ে আছে রহস্যময় সবুজ বনানী। মেঘেরা প্রায়শই এই পাহাড়গুলির মাথায় ভিড় জমায়, যেখানে সময় থেমে আছে এবং প্রকৃতি তার নিজ ছন্দে বেঁচে আছে, যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে বিরাজমান হয়ে নিজের ছন্দে বেঁচে আছে। জলাশয়ের জলে পাহাড়ের ছায়া ভাসে, সাদা বকগুলি প্রকৃতির কোলে শুভ্রতা ছড়িয়ে দিতে ব্যস্ত। পাহাড় ও জলাশয় শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, মানুষের জীবন জীবিকার এক অফুরন্ত ভাণ্ডার, যার প্রতিচ্ছবি সিপাহীজলা জেলার অন্তর্গত মোহনভোগ উদ্যান বিভাগের অধীনে এক সুন্দর গ্রাম, যার নাম আনন্দপুর। আনন্দপুর এডিসি ভিলেজের কৃষক রাজ্যকুমার দেববর্মা তার ৩ হেক্টর জমিতে আনারস চাষে এক নতুন দিগন্তের সন্ধান পেয়েছেন। রাজকুমার দেববর্মা তার দীর্ঘদিন পড়ে থাকা অনাবাদী টিলা জমিকে আনারস চাষ করার পরিকল্পনা গ্রহণ করেন। নিকটবর্তী মোহনভোগ উদ্যান বিভাগের সহায়তায় এক অভাবনীয় সাফল্য অর্জন করেছেন, যা ত্রিপুরার পাহাড়ি কৃষিকে এক নতুন পথের দিশা দেখিয়েছেন। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মোহনভোগ আরডি ব্লকের অধীনে আনন্দপুর বিসি। আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা আনারসের বাগান। এখানে কম্প্যাক্ট ৩ হেক্টরের মতো জায়গা আছে। আর এই বাগান তৈরি করা হয়েছে 2021-22-এ। আর এখানে যে আনারসের গাছ দেখছেন, এটা পার হেক্টরে 30,000 এই সিড রেটে লাগানো হয়েছে। আর এখন পর্যন্ত 2-3 বছর ধরে এখান থেকে ফসল তোলা হচ্ছে। আর এখান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে, আবার ইন্ডিয়া অন্য জায়গাতেও বিভিন্ন স্টেটে এখান থেকে আমরা এক্সপোর্ট করতেছি। আর এখানে যে ওনার তার নাম হচ্ছে রাজ্যকুমার দেববর্মা। উনি একজন এপিসি মেম্বার। এপিসির নাম হচ্ছে মোহনভোগ অর্গানিক এপিসি। আর তাই নিয়ে এখানে বছরে 3 থেকে 4 বার এই বাগানে পরিচর্যা করেন। আর যেহেতু এটা এখানে মানে ডাইরেক্ট সানলাইট লাগে, আশেপাশে গাছ খুবই কম থাকে, এর জন্যে এই বাগানের এই আনারস খুব মিষ্টি হয়। এই 2021-22-এর আগে এটা সম্পূর্ণ জঙ্গল আছিল। আর তাইনেও একটা বাগান করার একটা মানে প্ল্যান আছিল, কিন্তু করা হয়েছে না। সেই সময় একজন আমাদের এই দপ্তরের একজন স্যার আসলো, তাই এখানে রিটায়ার্ড গেছেন। তাইনের এই সহযোগিতায় এখানে তাইনে এই আনারস বাগান করছে। আর তাইনেও মানে ওইটা করে মানে অনেক প্রফিট হইতেছে। এখন মোটামুটি 4 বছর হয়ে গেছে তাইনে যে ফসল তুলছে এখান থেকে। আমরা ওই সময় তানিকে এই আনারস বাগান করার জন্য বলেছি। এরপরে আমরা তানিকে কেস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে এই MIDS স্কিম থেকে। আর এই যে স্কিমের আওতায় ওই সময় আসলো 32,000 প্রতি হেক্টরে। আর এখানে যে প্ল্যান্ট পপুলেশন বা যে চারা আছে, এখানে প্রতি হেক্টরে 30,000 করে ধরা আছে, মানে 30,000 চারা। তো 3 হেক্টরের জন্য আমরা এখানে লাগে 90,000 চারা। ওই হিসাবে আমরা ওই সময় এই প্ল্যানকে সাহায্য করা হয়েছে। এরপরে পরের বছর বা এরপরে যে প্রথম বছর, দ্বিতীয় বছর থেকে আমরা জঙ্গল পরিষ্কার করার জন্য ওনাকে এই কেস অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছিল। যেহেতু আশেপাশে তো সবাই রাবার করতেছেন, তাই নিয়েও একটা ইচ্ছা প্রকাশ করছে। যেহেতু তাইনের কম্প্যাক্ট একটা 3 হেক্টর জায়গা আছে, এর জন্য আমরা বলেছি ওনারও একটা মানে ইচ্ছা আছে, এর জন্য আমরা এই জায়গাকে সিলেক্ট করেছি। এটা এই চারা থেকে চারা দূরত্ব 60 সেন্টিমিটার। এখানে যে সিস্টেমটা লাগানো হয়েছে এটা হচ্ছে ডাবল রো সিস্টেম, মানে একসঙ্গে দুইটা লাইন থাকবে। একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার। আবার একটা চারা থেকে একটা চারা হচ্ছে 30 সেন্টিমিটার।
আবার ডাবল রো থেকে আরেকটা ডাবল রোর দূরত্ব হচ্ছে 90 সেন্টিমিটার। এই হিসাবে প্রতি হেক্টরে 30,000 চারা লাগানো হয়েছে। এই 90 সেন্টিমিটার রাখার ফলে আমাদের চলাফেরা করতে সুবিধা হয়, আবার আগাছা পরিষ্কার করতেও সুবিধা হয়, আবার ফসল তোলার সময়ও আমাদের মানে কাটা তো মানে আমাদের ঘায়ে লাগে না। এর জন্য এই সুবিধার জন্য আমরা ডাবল রো সিস্টেমটা এই তাইনের বাগানে আমরা প্রতিস্থাপন করেছি। এখানে কোনো সার ব্যবহার করা হয় না, এখানে খালি জঙ্গল পরিষ্কার, আগাছা বা জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। তাই এখানে নর্মালি কোনো এই আনারস বাগানে রোগ পোকা ধরে না। এটা মানে এই সব জায়গাতে দেখি আমরা মানে আনারস বাগানে মানে রোগ পোকা ধরে না। বাজার চাহিদা তো প্রথমে মার্চ এপ্রিলের দিকে একটু বেশি থাকে। প্রতি যদি সাইজ বড় থাকে, সাইজে একটাতে মানে 50 থেকে 60 টাকা দরে বিক্রি করে উনি। আবার সিজনে 30 থেকে 35 টাকা, মানে যত আমরা অ্যাভেলেবেল হচ্ছে আমরা এই তাইনের মানে একটু রেটটা কমে আর কি। মেনলি সিজনে তো একবারেই হয়, মার্চ এপ্রিল মে পর্যন্ত। এরপরে এখানে যেটা একটা দুটা ধরছে এটা হচ্ছে অফ সিজনে, অফ সিজনেও মানে কিছু সংখ্যক ধরে। আর এটা এই সিজনে যদি এটা আনারসটা যদি আমরা বিক্রি করতে পারি, এটার বাজার মূল্য অনেক, একটা 100-120 টাকা বা 150 টাকা হতে পারে, সাইজের উপর ডিপেন্ড করে। উনি নিজেও বাজারজাত করে। আবার এই আমরা মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও একটা মানে রিকোয়ারমেন্ট আছে যে এটা ওই কোনো একটা স্টেটে এটা পাঠানো হবে, এই জন্য ওই হিসাবে আমরা তাই এখান থেকে অফিসের মাধ্যমে আমরা এক্সপোর্ট করি। ওনারা বলছে যে সারা বছরও করা যায়, ওই হচ্ছে এই পদ্ধতির নাম হচ্ছে স্টেগারিং, কেমিক্যাল স্টেগারিং। ওনারা করছেন না এই কেমিক্যাল স্টেগারিং, যেহেতু তারা বলছে এই যে এই বছর যদি স্টেগারিং করে তাহলে ওই মেন সিজনে সাইজটা ফলের সাইজটা একটু ছোট হয়, এর জন্য তারা মানে এই সিজনে করতে চায় না। কেউ ব্যবসায়ী আছে তারা করে, নিজের ইচ্ছায় করে তারা। আনারস চাষের জন্য আমরা ডিপার্টমেন্ট থেকে অনেক টার্গেট আছে। এখন আমরা যেহেতু চারদিকে রাবার লাগাচ্ছে, আমরা মানে জায়গা খুঁজে পাচ্ছি না, আর যেখানে আমরা জায়গা খুঁজে পাচ্ছি বা বেনিফিশিয়ারি মানে ইন্টারেস্টেড, আমরা ওইখানে এখন বাগান করিয়ে দিতেছি। আমি তো নতুন এখানে জয়েন করেছি, এখন পর্যন্ত আমাদের ট্রেনিং করানো হয়নি। আর যে সময় আমরা নতুন বাগান করাই, আমরা নিজে গিয়েছি তারা কীভাবে লাগাতে হয়, কত স্পেসিংয়ে লাগাতে হয়, কি করতে হয়, আমরা সব লেআউট করে দিয়ে আসি। আর ওই হিসাবে তারা লাগায়, আর আমরাও ওইখানে আছি ওই যে সময় তারা লাগাইব। আমরার পরিকল্পনা আছে। রিসেন্টলি 1-2 মাস আগে আমরা বাইরে থেকে অনেক বায়ার আসছিল, তারা MOBCD NER প্রকল্পে তারা আসলো এখানে। এই যে মালিক তাইনের এখানেও আসলো। তারা বলছিল যে আমরা এই নেক্সট সিজনে মানে সামনের বছরে এই 150 টনের মতো তারা চাহিদা আছে। তারা মানে ওই যদি অ্যাভেলেবেল থাকে, যা ফার্মারের ইন্টারেস্ট থাকে, তারা এখান থেকে এই আনারস নিব। এখানে বছরে যেহেতু 3-4 বার করে, তাইনের রিকোয়ারমেন্ট হিসাবে তাইনে 20 জন 30 জন নিয়ে থাকে, আর ডেইলি 1-2 জন থাকে ভালো করে পরিচর্যার জন্য। কৃষক রাজকুমার দেববর্মা তার পতিত টিলা জমিকে আগাছা পরিষ্কার করে মনের সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ করেছেন কুইন প্রজাতির আনারস চাষের মাধ্যমে। কুইন প্রজাতির আনারস হল আনারসের একটি জনপ্রিয় ও সুস্বাদু প্রজাতি, যা তার আকর্ষণীয় রং এবং মিষ্টি ও সুগন্ধিযুক্ত স্বাদের জন্য পরিচিত। পাকার পর এই খোসার রং হয় উজ্জ্বল সোনালী হলুদ, শাঁস ও ভিতরের অংশ গাঢ় সোনালী হলুদ রঙের হয়। এর স্বাদ অত্যন্ত মিষ্টি এবং এর অম্লতা বা টক ভাব খুব কম থাকে, যা ভোজন রসিককে আরও প্রিয় করে তোলে। সোনালী আনারস সুগন্ধিযুক্ত। একটি পাকা কুইন আনারস ঘরে সুন্দর গন্ধ ছড়ায়। এই আনারস এতটাই রসালো এবং কম আঁশযুক্ত হয়, ফলে খেতে খুব সুস্বাদু। সাধারণত গ্রীষ্মকালে এই আনারসের প্রধান মৌসুম। কুইন আনারস তার আকর্ষণীয় অ্যাপিয়ারেন্স, মিষ্টি স্বাদ এবং আঁশযুক্ত গঠনের জন্য একটি প্রিমিয়াম প্রজাতি হিসাবে বিবেচিত। অন্যান্য আনারসের তুলনায় এর ওজন 5 থেকে 1.5 কেজি হয়ে থাকে।
এর চোখ ও বাহ্যিক খোসার অংশ গভীর এবং উঁচু হয়। রোদ বৃষ্টি উপেক্ষা করে মাথায় থাকা সবুজ করাতের মতো ধারালো পাতার মুকুটটি নিয়ে প্রকৃতির রাজ্যে সগৌরবে বেড়ে ওঠা কুইন প্রজাতির আনারস যেন বলতে চায়, আমি সোনালি রসের ভাণ্ডার। পাহাড়ের গায়ে ছোট গ্রাম, যা প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের কথা বলে। আদিবাসী কৃষকরা এই কুইন আনারস বাগানকে ফুলে ফলে সমৃদ্ধ করার জন্য প্রতিনিয়ত দেখভাল করে থাকেন। তাদের কৃষিকাজ প্রকৃতির সাথে সংঘাত নয়, প্রাকৃতিক সম্পদের সঠিকভাবে পরিচর্যা করা, কুইন বাগানের আগাছা পরিষ্কার করা এবং সযতনে বেড়ে ওঠার প্রতিটি আনারসকে পর্যাপ্ত সূর্যালোক, জল, বিভিন্ন কীট পতঙ্গ থেকে রক্ষা করে ফলনকে বেড়ে ওঠার এক অনবদ্য প্রয়াস। তাদের লালন পালনে এই পদ্ধতি টেকসই, পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই কুইন প্রজাতির কৃষিকে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। রাজকুমার দেববর্মা আনারসের পাশাপাশি পাম অয়েল চাষেরও পরিকল্পনা গ্রহণ করেছেন, যা তাকে আগামী দিনে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করবে। ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের জলাশয় কেবলমাত্র একটি জলাধার নয়, এটি টেকসই ও লাভজনক আনারস চাষের প্রাণকেন্দ্র। এটি সেচ, মৃত্তিকা সংরক্ষণ, একীভূত কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে একসাথে সুবিধা প্রদান করে। পাহাড়ি অঞ্চলের জলাশয়গুলি স্থানীয়ভাবে মাইক্রোক্লাইমেট নিয়ন্ত্রণে সাহায্য করে, বাতাসের আর্দ্রতা বজায় রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আনারস ফলনে অনিয়মিত বৃষ্টিপাত মোকাবেলায় কৃষকদের একটি বাফার হিসেবে কাজ করে। সোনালি ফলের মুকুট যেন রাজার সম্মান, প্রতিটি কাঁটায় লুকিয়ে আছে জীবনের দান, বাহ্যিক রুক্ষতা, ভিতরে অমৃতের স্বাদ। হাতে নিতে এক অচেনা ভয়, কিভাবে ধরবে, টক মিষ্টির এক অপূর্ব মেলবন্ধন, যেন জিভে জলের ধারা, সোনালি কাঁটাযুক্ত রসে ভরা এক মধুময় রস আনারস। চাষিরা পাহাড়ের ঢালে ব্যাট তৈরি করে আনারস চাষ করে থাকে। পাহাড়ি টিলায় আনারস চাষ একটি লাভজনক ও উপযুক্ত কৃষিকাজ। পাহাড়ের ঢালু জমি আনারস চাষের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে। বেলে ও দোআঁশ মাটি, যা অম্লীয় প্রকৃতির হয়, তা আনারস চাষের জন্য সবচেয়ে ভালো। ঢালু জমি বলে গভীর চাষের প্রয়োজন নেই। সাধারণত আগাছা পরিষ্কার করে এবং প্রয়োজন হলে হালকা চাষ করে মাটি ঝুরঝুর করে নেওয়াই যথেষ্ট। আনারস গাছে পুরনো সূর্যালোক প্রয়োজন, তাই এই এলাকায় পর্যাপ্ত রোদ পড়ে এমন টিলাই নির্বাচন করতে হবে। সুস্থ, রোগমুক্ত এবং উচ্চ ফলনশীল গাছ থেকে চারা সংগ্রহ করতে হয়। আনারস সাধারণত 4 উপায়ে বংশ বিস্তার করে। ফল ধরে এমন ডগা থেকে তৈরি চারা দ্রুত ফলন দেয়। বর্ষার শুরুতে এপ্রিল মে বা বর্ষার শেষে আগস্ট সেপ্টেম্বর মাসে রোপণ করা হয়। রোপণ পদ্ধতি ঢালু জমিতে কন্টুর পদ্ধতি উপযুক্ত। এই পদ্ধতিতে পাহাড়ের ঢাল বরাবর শৌচ রেখা অনুসরণ করে সারি তৈরি করে চারা রোপণ করা হয়। এটি মৃত্তিকা ক্ষয়রোধ করে এবং জল ধরে রাখতে সাহায্য করে। সাধারণত 30x60 সেন্টিমিটার এবং 90 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে চারা রোপণ করা হয়। রোপণের আগে প্রতি হেক্টরে 15 থেকে 20 টন জৈব সার মাটি সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। রোপণের 18 থেকে 24 মাসের মধ্যে ফল সংগ্রহ করা হয়। ফলের রং সবুজ থেকে হলুদাভ এবং মিষ্টি গন্ধ থেকে ফল পাকার পরিপক্কতা লক্ষ্য করা যায়। গাছের ফলকে খুব যত্ন সহকারে কেটে সংগ্রহ করতে হয়। স্থানীয় কৃষকরা পার্শ্ববর্তী কৃষি অফিসে পরামর্শ নিয়ে এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সাহায্য নিয়ে থাকেন। পাহাড়ি টিলায়
আনারস চাষ একটি খুবই লাভজনক চাষ হতে পারে যদি সঠিক পরামর্শ ও সায়েন্টিফিক পদ্ধতি অনুসরণ করা হয়। আনন্দপুর গ্রামের কৃষক রাজকুমার দেববর্মা তার আনারস বাগানের মাঝে পাম অয়েল চাষেরও উদ্যোগ গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, চাষাবাদের জন্য তার জমির সঠিক ব্যবহার ও আর্থিক উন্নতি। আনারস বাগান করার আগে বাগানটা ছিল একটু কয়েকটা মানে আগাছা ছিল। আগাছা কিছু বিক্রি করার পরে লাকড়ি হিসেবে বিক্রি করার পরে আমি এটাকে আনারস বাগান করার জন্য একটা পরিকল্পনা নেই। এই প্রথমত এই কাজের তরফ থেকে স্যারেরা আমার এখানে আসে, আমার জায়গাটা দেখে স্যারেরা খুব চয়েস করছেন। এরপর আমাকে বলছেন যে আপনি এখানে কী করবেন। তো আমি তখন প্রথমত আমি অমত হই। এরপরে স্যার আমাকে বিভিন্নভাবে অ্যাডভাইস করার পরে আমি আনারস বাগান করার জন্য সহমত পোষণ করি। এরপরে আমি আনারস বাগান করার জন্য প্রস্তুত নেই এবং বাগান আগাছাগুলো পরিষ্কার করে লেবার দিয়ে তারপরে স্যাররা আমাদেরকে আনারস চারা দেয়, 3 হেক্টরের চারা দেয়। তারপর আমি আস্তে আস্তে চারাগুলো রোপণ করতে শুরু করি। দপ্তর থেকে সাহায্য করি স্যার, কিছু এটা অস্বীকার করার কিছু নেই। প্রথম বছর আমাকে টোটালি 3 হেক্টরে এই 2 বারে 120,000 টাকা স্যাররা সাহায্য করছেন। 1,20,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, 1,20,000 টাকা ডিপার্টমেন্ট থেকে আমাকে সাহায্য করেছেন। এককালীন আমাকে 2-3 বারে এটাকে মানে কী বলে, এটা স্টেপ বাই স্টেপ আমাকে এভাবে স্যাররা প্রদান করেছেন টাকাটা। 25 থেকে মোটামুটি আমার প্রফিট, 24 থেকে মোটামুটি প্রফিটটা কিছু মানে শুরু হয়েছে। গত বছর 24-25-এ প্রায় 2 লাখ মতো বিক্রি করছি। আগামীতে আশা করি আরও নিশ্চয়ই এটার প্রফিটটা বাড়বো, উৎপাদনটা একটু। এবার দেখা যায় গাছের পজিশন খুব ভালো, আশা করি প্রায় 2.5-এর উপরে বিক্রি করতে পারে এরকম একটা আশা রাখছি। আনারস তো স্যার বিভিন্নখানেই বিক্রি করি। প্রথমত দপ্তর আমার কাছে তারা বিভিন্ন জায়গাতে পাঠান প্রপোজাল দেয়, তো তাদের সঙ্গে আমি শেয়ার করি। তাদের ছাড়া এখানে ডিফারেন্ট যতটুকু নেয় তারপরে বাকিটা আমি শহরে বিক্রি করি, আগরতলাতে এটাকে ডেলিভারি করি। এখান থেকে ব্যবসায়ীরা তারা বাইরে এখানে গাড়ি পাঠিয়ে দেয় বা আমিও গাড়ি পাঠিয়ে দেয়, আমি এখান থেকে মাল লুট করে তারা পাঠিয়ে দেয় এখানে। মূল্যত স্যার তখন পার পিস হিসেবে ধার্য করা হয়। এটা তো স্যার বিভিন্ন থাকে, মার্কেট চাহিদা থাকে। যখন একটু প্রথম দিকে একটু রেটটা বেশি থাকে, মাঝারি থাকে, এরপরে লাস্ট সিজন যখন অ্যাভেলেবেল হয় তখন ভ্যালুটা কম থাকে। এইভাবে মানে মার্কেট অনুসারে এটার ভ্যালুটা বিভিন্ন সময় বিভিন্ন রেটভাবে বিক্রি করা হয়। অ্যাকচুয়ালি স্যার আনারস বাগানটা যতটুকু পরিষ্কার ততটুকু ভালো। পরিষ্কার হলে পরে তার যে একটা রস খুব সুস্বাদু এবং মিষ্টি। হ্যাঁ, এই হিসাবে আমার বাগানটা এখানে খুব মানে গাছগুলি খুব কম, ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, সেই হিসাবে এখানে আনারসটা কালার ভালো থাকে এবং এটা খাইতে খুব টেস্ট এবং সুস্বাদু। এই হিসাবে আমার যে বাগান আনারসটা মার্কেটে খুব চাহিদা থাকে এবং মানুষের মধ্যে অতি সহজ এটা একটা পরিচিত হয়ে গেছে, এই বাগানে আনারসটা খুব ভালো। এভাবে কিন্তু আনারস চাহিদা মানে বাড়ছে। ওয়েটটা স্যার প্রথম যে আনারসটা বাইরে হবেন স্যার তখন প্রায় 1.5 থেকে 2 কিলো, এরপরে এই 1 কিলো, এরপরে 700-800 এরকমভাবে আনারসটা মানে সাইজ অনুসারে গাছ তো বিভিন্ন ধরনের গ্রোথ থাকে, এই গাছ অনুসারে তাদের গ্রোথ মানে ওয়েটগুলো একটু ডিফারেন্ট থাকে স্যার। এর মধ্যে একটা থাকে, এই 1 কিলো বা 1.5 কিলোর মধ্যে এটা এই মানে মনে করেন 30 টাকা। এরপরে মনে করেন 1 কিলো নিচে হলে 25 টাকা বা 1.5 কিলোর উপরে হলে পরে 40 টাকা, এরকম একটা রেট ফিক্স থাকে। এটা সাইজ বুঝেই তখন বাইরেদের সঙ্গে এভাবে কথাগুলি হয়, এভাবে বিক্রি করা হয়। এখন স্যার আমি এই 2-1 বছর লক্ষ্য করলাম, আমার বাগান দেখার পরে আমাদের এখানে অনেক রাবার গ্রোয়ারও যে কোনো পুরনো বাগানটাকে কেটে এখন এগুলিকে কিছু রাবার মালিক বা অংশীদার বেনিফিশিয়ারি তারা এখন আনারস বাগান কিছু করছে, আমি মানে চোখে দেখলাম আর কি স্যার। এখন এটার সঙ্গে কিছু পাম অয়েল লাগানো হয়েছে, এখন আনারস বাগানও এটার সাথে রোপণ করছে এবং আগামী বছরে আমার মনে হয় স্যার এখন আনারস বাগানের দিকে মানে বেশি একটু মানুষ একটু অগ্রসর হচ্ছে এবং সাথে সাথে এই পাম অয়েল লাগানো একটা মানুষ চিন্তাভাবনা চলছে। পাম অয়েল গাছ স্যার এটা তো বিশেষ করে ডিপার্টমেন্টের পরামর্শ অনুসারে আমি গাছটা লাগিয়েছি। তখন আমি প্রথম দ্বিমত আছিলেন যে এই পামগির গাছ লাগাইলে পরে আনারস বাগান হয়তো ক্ষতি হইতে পারে, এরকম একটা তাদের সঙ্গে কথা বলছিলাম। তো ওরা বলছেন স্যার ডিপার্টমেন্ট তারা বলছেন
যে পাম অয়েল গাছ তেমন কোনো গাছ বাগান ক্ষতি করে না, এটি আংশিক ছায়া দেয়। এবং যেগুলো মানে পাম অয়েল গাছ লাগানো স্যার, এটা একটা খুব মানে আনারস বাগানে খুব দ্রুত লাগাইছে একটা একটা 9 মিটার স্যার। তাতে এই আংশিক আলোতে আনারস খুব ভালো হয়। এই হিসাবে আমি সহমত হয়েছি স্যার, এবং আমি লাগাইছি। আমরা এখানে মানে 10-12 পরিবার আমরা এখানে এই হিসাবে পাম অয়েল এবং আনারস গাছ বাগান শুরু করেছে এখন পর্যন্ত। খুঁজে তো স্যার মোটামুটি, কারণ গতবার থেকে দেখা গেল স্যার মোটামুটি ইনকামটা মোটামুটি ভালো দিকে চলছে। আশা করি আগামীতে আরও ইনকাম বাড়বেন। আমার একটা টার্গেট, এখান থেকে আমি স্যার 4 থেকে 5 লাখ ইয়ারলি ইনকাম মানে করতে পারবো, এই মানটা আমাদের বিশ্বাস, আমার মনে বিশ্বাস। এই হিসাবে মোটামুটি আমি খুঁজি 4-5 লাখ টাকা হবে, 4-5 লাখ টাকা ইনকাম হবে, আমার একটা বিশ্বাস। আমার যে এখন এসএসপি অনুসারে এই জন্য আমি খুশি, এবং তাতে আমার কোনো মানে মনে কোনো ইয়া নাই স্যার, খুব খুশি। এখান থেকে আহ্বান করছি যারা আনারস বাগানের প্রতি একটু এই অবহেলিত, তারা সবাই যাতে আনারস বাগান করে। আনারস বাগানের মধ্যে প্রচুর ইনকাম আছে এবং 2টা ফসল একসাথে করানো যায়। এই ফসল করেই আমরা আমাদের স্বনির্ভর হতে পারবো। এই পদ্ধতি সাধারণত তরুণ পাম বাগানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। একটি পাম গাছ রোপণ করার পর তা পুরো জায়গা জুড়ে ছায়া করতে এবং ফলন দিতে 3 থেকে 4 বছর সময় নেয়। সময়ের মূল্যবোধ দিতে রাজকুমার দেববর্মা উপলব্ধি করেন যে এই সময়ের মধ্যে পাম গাছের সারি ফাঁকা জায়গায় আনারস চাষ করা অত্যন্ত ভালো একটি পদ্ধতি। কারণ পাম গাছ থেকে আয় আসার আগেই আনারস বিক্রি করে আয় করা যায়। এটি প্রাথমিক বিনিয়োগের চাপ কমায়। আমরা ভারতবর্ষে তেলের ঘাটতি অনেক, আমরা ম্যাক্সিমাম আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। আর আমরা নিজে ভারতবর্ষে দেখা গেছে 15 থেকে 20% আমরা নিজে মানে এই তৈরি করি, বা আমরা ভারতবর্ষে হয় তেল, ভোজ্য তেল। এর জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও তারাও ইনিশিয়েটিভ নিয়েছে যে অয়েল পাম্প লাগানোর ফলে এটা মানে যাতে আমরা বাইরে থেকে কম ইম্পোর্ট করা যায়। এর জন্যে আমরাও এই গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর এই পাতাঞ্জলি আর গোদরেজ এগ্রোভেট, ওই 2টা কোম্পানির সঙ্গে এই আমাদের গভর্নমেন্ট স্বাক্ষর হয়েছে। এই হিসাবে আমরাও এই যে আনারস বাগানে অন্তর্বর্তী ফসল হিসাবে অয়েল পাম্প, আনারস গাছের সঙ্গে অয়েল পাম্পটা লাগানো হচ্ছে। যদি ভালোভাবে পরিচর্যা করে তাহলে 4 বছর থেকে এটা ফলন শুরু হবে। এমনি 1-1.5 বছর থেকে এই ফুলটা আছে, ওই সময় আমরা ফলটা নেই না। ওই সময় আমরা যে প্রথম যে ফুল আছে ওইটা আমরা ফেলে দিই। এরপরে আমরা 4 বছর পরে এটা আমরা ফসল নেব আর কি। এখানে পাম অয়েল হচ্ছে প্রতি হেক্টরে 143টা করে লাগানো হচ্ছে। তো মোটামুটি 3 হেক্টরের জন্যে 412 বোধহয় 412টা গাছ লাগানো হচ্ছে। 400-র উপরে। এখানে আমাদের ত্রিপুরার জলবায়ু তো মানে পাম অয়েল বা আনারস মানে চাষের জন্য খুব উপযোগী, যেহেতু এখানে জলবায়ু অনেক বৃষ্টি থাকে। আর পাম অয়েল চাষের জন্য মানে প্রচুর বৃষ্টির প্রয়োজন হয় না। আর আনারসও মানে পাহাড়িভাবে মানে রেইনফেড জায়গাতে আনারস ভালোভাবে হচ্ছে। যারা আনারস চাষ করতে চান সবাই এগিয়ে আসুন, আমাদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, আর আমরা সব কিছু আমরা সহযোগিতা করব। আনন্দপুর নিবাসী আদিবাসী দম্পতি রাজকুমার দেববর্মার আনারস বাগানের পরিচর্যায় নিয়োজিত। সবুজ পাহাড়ের কোলে একটি ছোট্ট আদিবাসী নিবাস। প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় তার বাগানের লালন পালন করে থাকেন। আগাছা পরিষ্কার থেকে শুরু করে ফলনের দেখভাল। আদিবাসী দম্পতিরা রৌদ বৃষ্টি উপেক্ষা করে যে ফসলের পরিচর্যা করেছেন, সেই ফসল কেটে হাতে তোলার যে আনন্দ, এটি শুধু একটি ফসল তোলা নয়, একজন কৃষককে তার পরিশ্রমের এবং আগামী মৌসুমে চাষ করার অনুপ্রেরণা যোগায়। এই রকম অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ডিডি ত্রিপুরার পর্দায়।